আচ্ছা, তো তোমাদের সিলেবাসে যেটা আছে, আমি সিলেবাসটা বলতেছি, একটু হালকা শুনে নাও। তোমাদের এবছরের পড়তে হবে, ঠিক আছে? সবার প্রথমে যে সিলেবাসটা পড়তে হবে সেটা হচ্ছে গ্রহরূপে পৃথিবী, যে চ্যাপ্টারটা পড়তে হবে। 2 নম্বর চ্যাপ্টার তোমাদের আছে, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে পৃথিবীর গতিসমূহ, ঠিক আছে? 3 নম্বর চ্যাপ্টারে এসে তোমাদের পড়তে হবে পৃথিবীর কোনো একটি স্থানের অবস্থান নির্ণয়। 4 নম্বরে পাবে তোমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আর পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ। 5 নম্বর চ্যাপ্টারে তোমরা পাবে আবহ বিকার, ঠিক আছে? 6 নম্বর চ্যাপ্টারে তোমাদের আসবে সেটা হচ্ছে ভারতের সম্পদ, না 6 নম্বর চ্যাপ্টারে তোমাদের আসবে সেটা চ্যাপ্টারের নাম হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়। তারপরে চ্যাপ্টার হবে ভারতের, সেটা হচ্ছে ভারতের সম্পদ, আর সবার শেষে পশ্চিমবঙ্গ। আর একটা চ্যাপ্টার থাকবে সেটাকে বলা হচ্ছে স্কেল ও মানচিত্র। এই এই কয়টা সাবজেক্ট মানে টপিকস আছে তোমাদের ক্লাস 9 এর জন্য, ঠিক আছে? তো আমরা বছরের শুরুতে আমরা জানি যে প্রথম ক্লাস থেকেই আমরা শুরু করি, তো সেই জন্য আমরা প্রথম অধ্যায়টা তোমাদের, যেটা নাম হচ্ছে গ্রহরূপে পৃথিবী, এটা আমরা শুরু করব, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা পড়বো কি গ্রহরূপে পৃথিবী। আচ্ছা, এমনি গ্রহ নক্ষত্রের ধারণা তো আছে, পড়ছো? গ্রহ কাকে বলে, নক্ষত্র কাকে বলে, জানা আছে না এগুলা? আচ্ছা, তো আমরা জানি যে আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। এবার এই সৌরজগতের গ্রহের মধ্যে পৃথিবী সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এবার যেহেতু আমাদের পৃথিবীতে আমরা বসবাস করি, আমাদের পৃথিবী, এবার পৃথিবী সম্পর্কে আমরা জানতে হবে, যে জায়গায় যে স্থানে আমরা বসবাস করি সেটা সম্পর্কে জানা উচিত আমাদের। তো এই চ্যাপ্টারে আমরা কি কি জানবো, এই চ্যাপ্টারে এক্স্যাক্টলি আমাদের কি কি পড়তে হবে এটা একটু জেনে নিব। তাহলে এই চ্যাপ্টারে আমরা সাধারণত প্রথমে পড়বো কি, সেটা হচ্ছে আমাদের প্রথমে বলবো পৃথিবীর আকৃতির ধারণা, যে পৃথিবীর আকৃতি কেমন, ঠিক আছে? পৃথিবীটা দেখতে কেমন সেটা আমরা জানবো। তারপরে আমরা জানবো সৌরজগতে পৃথিবীর অবস্থান, সৌরজগতে যে বিভিন্ন গ্রহগুলো আছে তার মধ্যে পৃথিবীর অবস্থানটা কি, অন্য গ্রহের সঙ্গে পৃথিবীর সম্পর্কটা কি, এটা আমরা দেখবো। তারপর আমাদের একটা নতুন জিনিস পড়তে হবে, এটাকে বলে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা আমরা সবাই অলরেডি একটু হলেও জানি জিপিএস সম্পর্কে। দেখবে আমাদের মোবাইলের, আমাদের যে মোবাইল আছে, ঠিক আছে, মোবাইলে আমাদের লাইভ লোকেশন সেন্ড কর, অনেকে বলে না? আমরা অনেকে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন সেন্ড করি, যে আমি কেউ খুঁজে পাচ্ছে না, আমার কাছে মোবাইল আছে, আমি এবার লোকেশন সেন্ড করলে সে আমাকে সহজেই খুঁজে পাবে। অথবা আমাদের কারো বাড়ির যদি অ্যাড্রেস জানা না থাকে আমরা কি করি, বা কোনোটা জায়গা যদি সম্পর্কে জানা না থাকে আমরা ম্যাপ দেখি। তাহলে ম্যাপে এক্স্যাক্টলি আমরা কি দেখি, এই জিপিএস ব্যবস্থাটাকেই দেখি আমরা। তো এই 3টা জিনিস আমাদের কি করতে হবে, আমাদের পড়তে হবে এই প্রথম চ্যাপ্টারটাতে। বোঝা গেল? তাহলে সবার প্রথমে পৃথিবীর আকৃতির ধারণা, তারপরে সৌরজগতে পৃথিবীর অবস্থান, তারপরে জিপিএস সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে পৃথিবীর আকৃতির ধারণা, তাহলে পৃথিবীর আকৃতির ধারণা যদি আমরা দেখি তাহলে দেখবো যে প্রাচীনকালে আমাদের পৃথিবীকে প্রথম কি ভাবা হতো বলতো? সমতল ভাবা হতো। সমতল মানে এই যে মেঝেটা যেমন দেখতেছো সমান, এরকম ভাবা হতো, ঠিক আছে? কারণ আমাদের ধারণা ছিল না যে পৃথিবীটা দেখতে কেমন, আমরা ভাবতাম যে আমাদের পৃথিবীটা কেমন, আমাদের পৃথিবীটা সমতল, ঠিক আছে? কারণ মানুষ তো, আমরা জানি যে মানুষ আগে কি হতো, মানুষ আগে বন জঙ্গলে বসবাস করতো, ঠিক আছে? মানুষের দৃষ্টিশক্তি তো বেশি দূর যায় না। যদি আমি নর্মাল ভাবে আমার পৃথিবীটাকে আমি লক্ষ্য করি, ঠিক আছে, আমি কেমন দেখবো পৃথিবীটাকে? সমতলই তো দেখি আমরা। আমরা তো পৃথিবী গোল না পৃথিবী অন্য রকম বুঝতে পারি না, আমরা কি বুঝি, পৃথিবীটা চ্যাপ্টা বা সমতলকে দেখি, আমাদের কাছে পৃথিবী সমতলই মনে হয়, ঠিক আছে? তো সেই কারণে প্রাচীনকালে আমাদের ধারণা ছিল যে পৃথিবী কেমন হবে, সমতল অথবা চ্যাপ্টা হবে, ঠিক আছে? এরপরে কি হলো, এরপরে যতটা সময় গেল আমরা বুঝতে পারলাম যে আমাদের পৃথিবী এক্স্যাক্টলি যেটাকে আমরা সমতল বলতেছি, যে চ্যাপ্টা মানতেছি, চ্যাপ্টা নয়। পৃথিবী আমাদের কেমন, পৃথিবী হবে আমাদের গোলাকার। পৃথিবী গোল, ফুটবল দেখছো না, ফুটবল বা ক্রিকেট বল এরকম গোলাকার দেখতে, ঠিক আছে? তার মানে পৃথিবীর শেপ হচ্ছে এইটা, পৃথিবী এরকম দেখতে, এটা বলা হলো। তারপরে আরো একটু আমাদের রিসার্চ করা হলো, কারণ যতটা সময় যায় আমরা জানি বিজ্ঞান প্রযুক্তি উন্নতি লাভ করে, তারপরে আমরা বুঝলাম না, আমাদের পৃথিবী অ্যাকচুয়ালি গোলাকারও বলা যায় না বা গোলও বলা যায় না। কেমন? যে আমাদের পৃথিবী হচ্ছে অভিগত গোলক, যে গোল গোলাকার কিন্তু একটু গোলাকার শেপটার মধ্যে একটু পরিবর্তন আছে, ঠিক আছে? যেটা এটাতে দেখো, এটাও একটা গোল, এটাও কিন্তু গোল, কিন্তু দুটো গোলের মধ্যে পার্থক্য দেখতে পাইতেছো? এটা গুলো দেখো, এই দিকের জায়গাটা একটু স্ফীত বা প্রশস্ত আছে, এই জায়গাটা একটু চাপা আছে, তাই না?
কিন্তু এই দিকে দেখো সব দিকে আমরা জানি যে কোনো গোলাকার বস্তু কি হবে, সব দিকে কি হয়, সমান হয়, কিন্তু এটার ক্ষেত্রে দেখো সব দিকে সমান ছিল না, তাই না? তারপরে আরো যখন আমরা বেশি করে অধ্যয়ন করা শুরু করলাম পৃথিবীর আকৃতি সম্পর্কে, তখন আমরা বুঝলাম যে না, পৃথিবীর আকৃতি এক্স্যাক্টলি আমরা চ্যাপ্টা বলতে পারি না, আমরা গোলাকারও বলতে পারি না, আমরা আমাদের এই অভিজ্ঞতা গুলোকে বলতে পারি না। তাহলে কেমন বলবো, যে না, তখন একটা নতুন শব্দ ব্যবহার করা হলো পৃথিবীর আকৃতি নিয়ে। সেই শব্দটা কি? সেই শব্দটাকে বলা হতো জিওড। সেই শব্দটাকে বলা হলো জিওড। জিওড কোনটা? এই বস্তুটাকে বলা হচ্ছে জিওড। এটাই এক্স্যাক্টলি পৃথিবীর আকৃতি। তো আমরা এই জিনিসগুলো সম্পর্কে কি করব, আমরা করব। এই যে এরিস্টটল, এরাটোস্থেনিস, স্ট্র্যাবো আর টলেমির এগুলো ছবি, মানে এই যে এরা হচ্ছে বিভিন্ন দার্শনিক যারা পৃথিবীর গোলাকার আকৃতি সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিলেন, ঠিক আছে? ইনি হচ্ছে এরিস্টটল, ইনি এরাটোস্থেনিস, স্ট্র্যাবো আর টলেমি। এর আমাদের মতো বর্তমানকার মতো যে ছবি নেই, কারণ এটা তো অনেক আগেই ছিল, তখন তো ক্যামেরার আবিষ্কার হয়নি, তাই না? আচ্ছা, এবার তাহলে পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণগুলোকে যদি আমরা দেখি, তাহলে সবার প্রথম যে প্রমাণটা দেখব সেটা হচ্ছে পৃথিবীর ছায়া, ঠিক আছে? তাহলে এবার আমরা জানি কোন বস্তুর ছায়া কেমন হবে, বস্তুটা যেমন দেখতে হবে তার ছায়া ঠিক সেরকমই হবে, তাই না? আমি যদি একটা কি বলে তোমার বৃত্তাকার কোন একটা জিনিসকে রাখি, বা চৌকা কোনটা মানে চারকোনা কোন একটা জিনিসকে রাখি, তার ছায়া কেমন হবে? চারকোনাই হবে। যে যেরকম দেখতে তার ছায়া কিরকম হবে, ঠিক সেই রকমই হবে, তাই না? যে যেরকম দেখতে ছায়া তো ওইরকমই হবে। এবার আমরা যদি দেখি যে পৃথিবীর ছায়া আমরা কোথায় দেখতে পাবো, তাহলে পৃথিবীর ছায়া আমরা দেখতে পারি যখন চন্দ্রগ্রহণ হয়। কিছুক্ষণ আগে বললাম যে চন্দ্রগ্রহণের সময় কি হবে, পৃথিবীর ছায়া গিয়ে কার উপরে পড়বে? চাঁদের উপরে পড়বে। পৃথিবীর ছায়া যেহেতু চাঁদের উপরে পড়বে, সেই জন্য চাঁদটাকে আমরা দেখতে পারি না, যে ঘটনাটাকে আমরা কি বলি? চন্দ্রগ্রহণ বলি, ঠিক আছে? এবার এই চন্দ্রগ্রহণের সময় যেহেতু পৃথিবীর ছায়া কার উপরে পড়তেছে? পৃথিবীর ছায়া, ঠিক আছে, চাঁদের উপরে পড়তেছে। তো সেই কারণে দেখা যায় যে পৃথিবীর ছায়াটাকে যদি আমরা চন্দ্রগ্রহণের সময় ভালো করে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে আমরা দেখতে পাবো যে পৃথিবীর ছায়াটা সমতল নয়, কেমন হবে? আমাদের হচ্ছে গোলাকার। কারণ এখানে দেখো এই যে ছায়াটা আস্তে আস্তে পড়তেছে, তাহলে এখানে দেখো এটা একটা গোলাকার বস্তুর মতো আকার ধারণ করতেছে না? এই যে এখানে একটা কার্ভ আছে না, একটা বৃত্তাকার রেখার মতো হচ্ছে না এই জায়গাটাকে? দেখো ভালো করে, তাই তো? তাহলে এটা থেকে আমাদের কি প্রমাণ হতে পারে? যে এটা থেকে আমাদের প্রমাণ হয় যে না, পৃথিবী কেমন আমাদের দেখতে হবে? পৃথিবী আমাদের দেখতে হবে গোলাকার। এখান থেকে আমরা ডিরেক্টলি বুঝতে পারি পৃথিবী কেমন আমাদের দেখতে। পৃথিবী দেখতে আমাদের গোলাকার, কারণ আমরা প্রত্যক্ষভাবে এই জিনিসটাকে লক্ষ্য করতে পারি। আমরা যদি চন্দ্রগ্রহণ হয়, চন্দ্রগ্রহণের সময় ভালো করে যদি আমরা চাঁদের গায়ের মধ্যে পৃথিবীর ছায়াটাকে লক্ষ্য করি, তাহলে আমরা একবারেই বুঝতে পারবো যে না, পৃথিবী অ্যাকচুয়ালি কেমন দেখতে? গোলাকার দেখতে। তাহলে এটা একটা প্রমাণ, এটা একটা প্রত্যক্ষ প্রমাণ, এটা আমরা চোখে দেখেই বুঝতে পারি। বুঝে গেল? নেক্সট যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে নেক্সট প্রমাণটাকে আমরা, তাহলে এবার হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ, ঠিক আছে? আচ্ছা, এই ঘটনাটা কি? এবার আমরা যদি পৃথিবীকে ভালো করে লক্ষ্য করি, দেখবো যে পৃথিবীর সব জায়গার উষ্ণতা সমান থাকে না। তোমাদের ক্লাস 8-এ ছিল না নিরক্ষীয় জলবায়ু অঞ্চল? সারা বছর সূর্য কি হয়? লম্বভাবে কিরণ দেয়, পড়ছিল না এরকম? যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, সবচেয়ে উষ্ণতা বেশি, কারণ এখানে সারা বছর কি হয়? সূর্য লম্বভাবে কিরণ দেয়। আর কি ছিল? আর তুন্দ্রা জলবায়ু ছিল। তুন্দ্রা জলবায়ুতে কি হতো? এস্কিমোরা বসবাস করে, ওখানে সারা বছর বরফ থাকে, ঠিক আছে? তাহলে নিরক্ষীয় জলবায়ু পৃথিবীর উপরে, তুন্দ্রা জলবায়ু পৃথিবীর উপরে, ঠিক আছে? কিন্তু দুটো জলবায়ুর উষ্ণতার মধ্যে ব্যাপক পার্থক্য। ওইখানে সারা বছর বরফ পড়তেছে, এখানে সারা বছর কি হইতেছে? গরম হচ্ছে। তাহলে এটা কেন হয়? কারণটা কি ছিল? কারণটা হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ। সূর্যরশ্মির পতন কোণ মানে, এবার আমরা জানি আমাদের শক্তির মূল উৎস মানে আমাদের তাপ কোথা থেকে আসে? আমাদের কে তাপ দেয়? আমাদের পৃথিবীকে তাপ কে দেয়? সূর্য তাপ দেয়, রাইট? এবার এই সূর্য যে তাপটা আমাদের পৃথিবীর উপরে দেয়, তাহলে সূর্য রশ্মিগুলো আমাদের যখন পৃথিবীর উপরে পড়ে, সব জায়গায় একইভাবে পড়ে না, ঠিক আছে? কোথাও সূর্য রশ্মিগুলো একদম লম্বা হয়ে পড়ে, এখানে যদি দেখো, তাহলে এখানে দেখো সূর্য রশ্মিটা অনেকটা লম্বা হয়ে পড়তেছে, ঠিক আছে? লম্বালম্বি হয়ে পড়তেছে। তাহলে যেখানে সূর্য রশ্মি লম্বালম্বি হয়ে পড়বে, সেখানে কি হবে? সেখানে তাপটা বেশি যাবে, অর্থাৎ সেই জায়গাগুলো কেমন হবে? উষ্ণতা বেশি হবে, ঠিক আছে?
এবার কিছু জায়গায় দেখো, এই জায়গাটা দেখো সূর্যরশ্মি তির্যক হয়ে পড়তেছে, তাহলে যেখানে তির্যক হয়ে পড়বে সেই জায়গা ঠান্ডা হবে, যার কারণে তুন্দ্রা জলবায়ুতে ঠান্ডা ছিল আর নিরক্ষ জলবায়ুতে গরম ছিল। তাহলে সূর্যরশ্মির পতন কোণের আমাদের কি বলে দেয়, আমাদের বলে দেয় যে না আমাদের পৃথিবী কেমন, আমাদের পৃথিবী গোলাকার। কেন? যদি আমাদের পৃথিবী সমতল হইতো তাহলে সব জায়গার মধ্যে একইভাবে কি হতো, একইভাবে সূর্যরশ্মির আলোগুলো পড়তো। যেহেতু পৃথিবী সমতল নয়, ঠিক আছে, পৃথিবী এরকম, এই জায়গাটা পৃথিবীর বক্রতা যুক্ত, তাহলে এই কারণে কি হচ্ছে, সূর্যরশ্মি যখন এখানে যখন সূর্যরশ্মিগুলো পড়তেছে তখন সূর্যরশ্মিগুলো পড়ার কোণের মানটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কোথাও বেশি কোণে পড়তেছে, কোথাও কম কোণে পড়তেছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে সূর্যরশ্মির এই পতন কোণ থেকে আমরা কি বুঝতে পারি, পৃথিবীর গোলাকার আকৃতির ধারণা আমরা করতে পারি। ঠিক আছে, এছাড়া আমাদের কি আছে, সূর্যোদয় আর সূর্যাস্ত। আমাদের প্রত্যহ কি হয়, প্রতিদিন সূর্যোদয় হয় আর প্রতিদিন সূর্যাস্ত হয়, তাই না? এবার কেউ যদি আমাদের কি বলে তোমার পাঞ্জাব বা বেঙ্গালুরু বা মুম্বাই, ঠিক আছে, বা গুজরাটের দিকে বা রাজস্থানের দিকে ঘুরতে গেছো, কেউ এমন কেউ আছে ওখানে, ওইদিকে ঘুরতে গেছো, বা যদি বাড়ির আত্মীয় কেউ ওদিকে ঘুরতে গেছে, বা কেউ যদি রিলেটেড ওদিকে আছে, একটা জিনিস খেয়াল করবে, ওদেরকে সন্ধ্যার দিকে এবার ফোন করবে, সন্ধ্যার দিকে ফোন করবে। আমাদের এখানে যখন সূর্য অস্ত যায় ওরা তখনও বলে যে যখন সূর্য আছে, তাই না? ঠিক আছে, ওরা তো বিদেশে যায়নি, ওরা তো আমাদের ভারতেই আছে। তাহলে এমনটা কেন হইলো যে আমাদের এখানে সূর্য অস্ত গেছে আর ওদের ওখানে এখনো সূর্য দেখা যাচ্ছে? আমাদের এখানে সন্ধ্যা হয়েছে, ওদের ওখানে এখনো বিকেল চলছে, ঠিক আছে? অথবা আমরা শুনি যে জাপানকে কি বলা হয়, নিপ্পন বলা হয়, ওখানে সূর্যোদয় আগে হয়, ঠিক আছে? তাহলে এই যে ঘটনাটা, তাহলে কি হচ্ছে, তাহলে পৃথিবীর যে সমস্ত দেশগুলো পূর্বে আছে সেখানে সূর্যোদয় আগে হয়, সূর্য আগে উদিত হয়, আর পশ্চিমের দেশগুলোতে সূর্য কি হয়, পরে উদিত হয়। ঠিক একই ঘটনা ঘটে, যেহেতু আমাদের এখানে সূর্য আগে উদিত হয় সেই কারণে আমাদের এখানে সূর্য কি হয়, আগেই অস্ত যায়। বোঝা গেল কথাটা? ঠিক আছে, কথাটা বুঝলে আমার? সূর্য আমাদের পূর্বের দেশগুলোতে সূর্য কি হচ্ছে, আগেই উদিত হচ্ছে, ঠিক আছে, পশ্চিমের দেশগুলোতে পরে উদিত হচ্ছে। সূর্য আমাদের এখানে যেহেতু আগে উদিত হচ্ছে, যার কারণে আমাদের এখানে কি হচ্ছে বলতো, আমাদের এখানে সূর্য অস্ত আগে যাইতেছে। ওদের ওখানে যেহেতু সূর্য পরে উদিত হয়েছে, ওখানে সূর্য কি হচ্ছে, পরে অস্ত যাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের কি প্রমাণ করে, আমরা তো এটা বুঝলাম যে পৃথিবীর সব জায়গায় একই সাথে সূর্যোদয় আর সূর্যাস্ত হচ্ছে না, এতটুকু আমরা বুঝলাম এটা থেকে। তাহলে এটা কেমন করে প্রমাণ করবে আমাদের কি, আমাদের পৃথিবী গোলাকার? ঠিক আছে, কারণ এটা এই জন্য এটা কেমন করে না বুঝবো, যে না পৃথিবী যদি সমতল হতো, যদি চ্যাপ্টা মানতাম আমরা, এর আগে যেমন আমরা দেখছিলাম প্রাচীনকালে ভাবছিলাম পৃথিবী চ্যাপ্টা, তাহলে পৃথিবীর সব জায়গাতে একই সময় সূর্যোদয় আর সূর্যাস্ত হওয়ার কথা ছিল। ঠিক আছে, যদি পৃথিবী চ্যাপ্টা বা সমতল হইতো তাহলে পৃথিবীতে একই সাথে সব জায়গার মধ্যে সূর্যোদয় বা সূর্যাস্ত হইতো, এরকম সময় রেখে হইতো না। ঠিক আছে, কোথাও আগে হচ্ছে কোথাও পরে হচ্ছে এমনটা হইতো না, পৃথিবীর সব জায়গাতে গিয়ে তো সমানভাবে আমাদের সূর্যোদয় বা সূর্যাস্ত হতো। কিন্তু যেহেতু আমাদের পৃথিবী সমতল নয়, যেহেতু আমাদের পৃথিবী কেমন, আমাদের হচ্ছে গোলাকার, তো যার কারণে আমাদের পৃথিবীর সব জায়গায় সমানভাবে সূর্যোদয় বা সূর্যাস্ত হচ্ছে না। বুঝা গেল কথাটা? তাহলে এই সূর্যোদয় ও সূর্যাস্ত থেকে আমরা কি করতে পারি, আমরা পৃথিবীর গোলাকার আকৃতির ধারণা করতে পারি। এবার আমরা এখানে যদি দেখি তাহলে এখানে আমরা দেখবো কি, যে জাহাজের পর্যবেক্ষণ। ঠিক আছে, এবার দেখো আমরা যদি সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়াই, ঠিক আছে, সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়াই, এমন একটা জায়গা দাঁড়াবো যেখান থেকে সমুদ্র থেকে কি হয়, জাহাজগুলো বন্দরের দিকে আসে। ঠিক আছে, মানে কোনটা সমুদ্র বন্দরে যদি আমি দাঁড়াই, ঠিক আছে, তাহলে আমার সঙ্গে কি ঘটবে, তাহলে এখানে দেখো যে জাহাজটা আস্তে আস্তে, প্রথমে আমরা জাহাজের উপরের অংশগুলোকে দেখতেছি, তারপরে ধীরে 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 জাহাজের বাকি অংশটাকে দেখা যাচ্ছে, তারপর একটা সময় এসে সম্পূর্ণ জাহাজটাকে আমি লক্ষ্য করব। ঠিক আছে,
এটা কেন হইলো? এটা কেন হইলো যে আমরা একটা জাহাজকে আমরা একসাথে দেখতে পাইতেছি না? ঠিক আছে, প্রথমে আমরা কি দেখলাম? জাহাজের উঁচু অংশটাকে দেখলাম, তারপরে তার থেকে একটু নিচু অংশটাকে, তারপরে তার থেকে একটু নিচু অংশটাকে, একটা সময় সম্পূর্ণ জাহাজটাকে দেখলাম। ঠিক আছে, কিন্তু আমি তো এক জায়গায় দাঁড়ায় আছি, আমি তো হেরফের নড়ানড়ি করিনি, আমি একটা জায়গায় স্থির দাঁড়ায় আছি, সমুদ্রের দিকে দেখতেছি, সামনে সমুদ্র, আমি বন্দরে দাঁড়ায় আছি, একটা বড় জাহাজ সমুদ্র থেকে কি হচ্ছে বন্দরের দিকে আসতেছে। ঠিক আছে, তাহলে আমি একসাথে সম্পূর্ণ জাহাজটাকে দেখতে পাইতেছি না। আমি প্রথমে কি দেখতে পাইতেছি? জাহাজের সবচেয়ে উঁচু অংশটাকে, তারপরে ধীরে ধীরে যতটা যতটা জাহাজটা কাছে আসতেছে, একটা সময় কাছাকাছি আসার পরে আমি সম্পূর্ণ জাহাজটাকে একসাথে দেখতে পাবো। ঠিক আছে, এখানে এই ছবিটাকে দেখানো হয়েছে, মানে বিষয়টা এইরকম। দেখো, তাহলে একটা জাহাজ আসতেছে, এই যে জাহাজটা আমি প্রথমে এই অংশটাকে দেখবো। দেখো, আমি প্রথমে জাহাজের এই অংশটাকে দেখবো, এটা সবার উচিত ছিল। ঠিক আছে, তারপরে আমার কাছে এই অংশটা ধরা পড়বে, তারপরে এই অংশটা, তারপরে সম্পূর্ণ জাহাজটা আমি একসাথে দেখতে পাইতেছি না। ঠিক আছে, এটা কেন হয়? এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের পৃথিবী যেহেতু আমরা কি বানতেছি গোলাকার, আমরা গোলাকার পৃথিবী প্রমাণ দিচ্ছি, তাহলে এবার যদি তাহলে গোলাকার পৃথিবী মানে পৃথিবীর একটা অংশ এরকম আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে দাঁড়াইছিলাম, আমি এই জায়গাটা দাঁড়াইছিলাম, এখানে বন্দরটা, আর জাহাজটা এইখান থেকে আসতেছে। মনে করো জাহাজটা এই জায়গা থেকে আসতেছে, এইখান থেকে জাহাজটা আসতেছে। জাহাজটা যদি এখান থেকে আসে, তাহলে আমার সবার প্রথমে কোন জায়গাটা নজর পড়বে? জাহাজের উপরের অংশটাতে। ঠিক আছে, তারপরে জাহাজটা যতটা ক্লোজ হবে, আমার যতটা কাছে আসবে, তারপরে তো আমি সম্পূর্ণ জাহাজটাকে দেখবো, তারপরে আমি সম্পূর্ণ জাহাজটাকে দেখবো, তার আগে কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু এটা যদি আমাদের সমতল পৃথিবী হইতো, যদি পৃথিবী সমতল হইতো, তাহলে তো আমি এখানেই দাঁড়িয়ে থাকতাম। ঠিক আছে, তাহলে জাহাজটা আবার এখানেই ছিল, এখানেই থাকতো জাহাজটা, তাহলে জাহাজটা এখানে থাক আর এখানে থাক আর আমার এইখানেই থাক, তাহলে কি আমি একসাথে কি হলো সম্পূর্ণ জাহাজটাকে একসাথে দেখতে পাবো, তাই না? যদি আমাদের পৃথিবী সমতল হতো, তাহলে আমি সম্পূর্ণ জাহাজটাকে আমি একসাথে দেখতে পেতাম, কিন্তু আমাদের পৃথিবী যেহেতু সমতল নয়, গোলাকার, তার জন্য আমার কি হচ্ছে, প্রথমে জাহাজের উঁচু অংশটা থেকে, তারপরে ধীরে ধীরে বাকি অংশটাকে আমি লক্ষ্য করতে পারছি। বোঝা গেল? ঠিক আছে, এবার আমাদের আসবে কি, ওই যে আমরা তখন বলতেছিলাম যে একজন লোক ছিল, ঠিক আছে, ওর নাম হচ্ছে ম্যাগেলান। ঠিক আছে, 1519 সালে, তাহলে ঠিক আছে, তাহলে 1519 সালে ম্যাগেলান কি করে, কয়েকটি জাহাজ নিয়ে তিনি কি করেন, সমুদ্র ভ্রমণে বেরিয়ে পড়েন। তার মূল লক্ষ্য ছিল পৃথিবীটাকে ঘোরা, পৃথিবীটা সম্পর্কে জানা। ঠিক আছে, তো তিনি স্পেন থেকে যাত্রাটা শুরু করেন। ঠিক আছে, তিনি তার যাত্রা স্পেন থেকে শুরু করেন। তিনি স্পেন থেকে শুরু করে কি করতেছিলেন, ক্রমাগত পশ্চিম দিকে যাত্রা করতেছিলেন। ঠিক আছে, তাহলে ক্রমাগত পশ্চিম দিকে যাত্রা করতে করতে প্রায় 3 বছর পর, ঠিক আছে, তাহলে 1519-এ তিনি যাত্রা শুরু করেন। ঠিক আছে, তার ঠিক 3 বছর পর তিনি কি করেন, তিনি আবার যেখান থেকে যাত্রা শুরু করেছেন, মানে স্পেন থেকে যাত্রা শুরু করেছিলেন, আবার পুনরায় স্পেনে ঘুরে আসেন। ঠিক আছে, এই ভিডিওটাতে তোমরা স্পেনের সেই ঘটনাটাকে দেখবে। এই দেখো, তাহলে স্পেন মানে ইউরোপ মহাদেশের দেশ। ঠিক আছে, তো সে স্পেন থেকে এখান থেকে যাত্রা শুরু করেছিল, পুরো পশ্চিম দিকে যাইতেছিল, যে সম্পূর্ণ পৃথিবীটাকে প্রদক্ষিণ করে। ঠিক আছে, প্রদক্ষিণ করে সে আবার পুনরায় কোথায় ঘুরে আসবে, যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেই জায়গাতেই আবার রিটার্ন আসে। তাহলে এটা থেকে আমাদের কি প্রমাণ হয়, তাহলে এটা থেকে আমরা প্রমাণ করতে পারি যে না, আমাদের পৃথিবী গোলাকার। যদি গোলাকার না হতো, তাহলে ক্রমাগত একটা নির্দিষ্ট দিকে যাত্রা করে আবার সেই জায়গায় ফিরে আসা যেত না। মানে আমি যদি তোমাকে বলি, তোমার স্কুলের মাঠের চারদিকে, তুমি স্কুলের মাঠে এক জায়গাতে হাঁটা শুরু করলে, ঠিক আছে, এবার তুমি দিক পরিবর্তন না করে আবার আগের জায়গায় ফিরে আসতে পারবে?
পারবে কি? পারবে না। কেন পারবে না? তোমাদের স্কুলের মাঠটা কেমন? বর্গাকার বা আয়তকার। তাহলে যেহেতু আয়তকার, সেই কারণে তোমার কি হবে না, তুমি যেদিকে যাবে তোমাকে দিক পরিবর্তন করতে হবে। দিক পরিবর্তন করে তবেই তোমার আগের জায়গায় ফিরে আসা সম্ভব। এবার তুমি একই দিকে কোনো দিক পরিবর্তন করবে না, যেদিকে চলা শুরু করে চলতেছো, আবার পুনরায় আবার জায়গায় ফিরে যদি আসতে পারি, তাহলে কেমন রাস্তা হতে হবে? গোলাকার রাস্তা হতে হবে। যে রাস্তাটা বৃত্তাকার বা গোলাকার হয়, তবেই তোমার দিকের পরিবর্তন না করেও তুমি কি করতে পারো? আগের জায়গায় ফিরে আসতে পারো। তাহলে ম্যাগেলানের সঙ্গে ওটাই ঘটেছিল। সে পশ্চিম দিকে যাত্রা শুরু করেছিল, সে তো দিকের পরিবর্তনই করেনি। সে স্পেন থেকে বেরিয়েছিল, একটা পশ্চিম দিকে যাত্রা শুরু করেছিল, যে আমি পশ্চিম দিকে আর অন্যদিকে পরিবর্তন করব না। তাহলে পশ্চিম দিকে যাত্রা শুরু করে সে পুনরায় আবার কোথায় ফিরে আসছে? স্পেনে ফিরে আসছে। তাহলে এটা থেকে আমরা কি প্রমাণ করতে পারি? যে আমাদের পৃথিবী কেমন? আমাদের পৃথিবী হচ্ছে গোলাকার। এরপরে আসে আমাদের কি? আমাদের আছে বেডফোর্ড খালের পরীক্ষা। ঠিক আছে? তাহলে ইংল্যান্ডের একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম হচ্ছে আলফ্রেড রাসেল ওয়ালেস। তার নাম কি? আলফ্রেড রাসেল ওয়ালেস। তিনি কি করেন? তিনি ইংল্যান্ডের, ঠিক আছে, একটা বিশেষ খাল আছে, নাম হচ্ছে বেডফোর্ড খাল। সেই খালটাকে তিনি কি করেন? খালটার মধ্যে সমান উচ্চতার, মানে একই হাইটের তিনটা তিনি খুঁটি গাড়েন। কিন্তু খুঁটির ডিস্টেন্স কি ছিল? 1 কিলোমিটার পর পর। এখানে একটা খুঁটি গাড়ছিলেন, তার ঠিক 1 কিলোমিটার পর আরেকটা, তার ঠিক 1 কিলোমিটার পর আরেকটা। মনে করে যে তিনটা খুঁটি, তাহলে এখানে তিনি একটা খুঁটি গাড়েন, ঠিক আছে? তাহলে এখানে একটা খুঁটি গাড়লেন, এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে? তিনি 1 কিলোমিটার পরে সেকেন্ড খুঁটি একটা গাড়লেন, তারপরে তিনি করলেন আবার 1 কিলোমিটার পরে কি করলেন? তিনি আরেকটা খুঁটি গাড়লেন। তাহলে প্রতি 1 কিলোমিটার পর পর তিনি তিনটা খুঁটি গাড়লেন। এবার তিনি কি করলেন? এবার তিনি একদম পাড়ে দাঁড়িয়ে, ঠিক আছে, এই তিনটা খুঁটিকে পর্যবেক্ষণ করা শুরু করলেন। তিনটা খুঁটিকে তিনি দেখতেছেন, তিনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, তিনি তিনটা খুঁটিকে দেখতেছেন। এবার হঠাৎ করে তিনি দেখলেন যে মাঝখানে যে খুঁটিটা আছে, এই খুঁটিটা একটু উঁচু। কিন্তু তিনটা খুঁটি কেমন ছিল? একই হাইটের ছিল। তিনটা খুঁটির মধ্যে কোনো হাইটের কোনো পার্থক্য ছিল না, তিনটা খুঁটি সমান খুঁটি ছিল। তিনটা সমান খুঁটি রাখার পরেও, বা তিনটা সমান স্তম্ভ রাখার পরেও, মাঝের যে স্তম্ভটা কেমন? স্তম্ভটা উঁচু। তিনি লক্ষ্য করলেন যে মাঝের স্তম্ভটা উঁচু। এবার তিনি ভাবতে শুরু করলেন মাঝের স্তম্ভটা তো উঁচু থাকার কথা না, কারণ আমি তিনটা স্তম্ভকেই একই হাইটে আমি রাখছি, একই উচ্চতার মধ্যে রাখছি, তাহলে মাঝখানেরটা কেন হবে উঁচু হবে? যখন তিনি এই জিনিসটা লক্ষ্য করলেন, তখন তিনি ভাবলেন যে মাঝখানেরটা তখনই উঁচু হতে পারে যদি কি হয়? যদি পৃথিবী সমতল না হয়, পৃথিবী বক্রযুক্ত হয়। ঠিক আছে? অর্থাৎ যদি এই খালের নিচে এরকম সমতল পৃষ্ঠ হইতো, তাহলে তিনটা খুঁটির উচ্চতা কি হইতো? সমান হইতো। তিনটা খুঁটির উচ্চতা একদম সমান হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে যদি দেখি, তাহলে তিনটা খুঁটিকে একই হাইটে দেখবো। এবার যদি আমার কি হয়, আমার এই যে তলদেশটা সমতল না হয়ে সামান্য একটু বক্রযুক্ত হয়, এরকমও হয়, তাহলে আমি তিনটা যদি সমান হাইটের খুঁটি লাগি, এখানে যে খুঁটিটা গাড়বো, এখানে যেটা আমাদের স্তম্ভ দিব, আর এখানে যে স্তম্ভটা দিব, এই তিনটে স্তম্ভের মধ্যে যেহেতু মাঝের স্তম্ভটা একটু উপরে থাকবে, যার কারণে কিন্তু এই স্তম্ভটাকে একটু উঁচু মনে হবে আমার। ঠিক আছে? তাহলে এটা থেকেও আমাদের কি প্রমাণ হয়? এই আলফ্রেড রাসেল ওয়ালেসের, ঠিক আছে, যে আমাদের পরীক্ষা, এই পরীক্ষা থেকে আমাদের কি মনে হয়? যে না, আমাদের পৃথিবী কেমন? আমাদের পৃথিবী গোলাকার। বোঝা গেল? ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের এসে আরেকটা বিখ্যাত প্রমাণ, সেটা হচ্ছে অন্যান্য গ্রহের পর্যবেক্ষণ। এবার দেখো, আমি যদি বলি যে একজন ইংল্যান্ডের মানুষ, তোমাদের ধারণা কি আসবে? ওনাকে আর আলাদাভাবে কিছু ভাববে কি? আমাদের মতোই ভাববে। ঠিক আছে? যে 2 পা আছে, 2 হাত আছে, 2 চোখ আছে, এটাই তো ভাববে, এটাই তো কল্পনা করবে যদি উনি ইংল্যান্ডে থাকে। কিন্তু মানুষ তো, তাহলে আমাদের মতোই হবে। সে গায়ের রঙের পরিবর্তন হতে পারে, উচ্চতার পরিবর্তন হতে পারে, ঠিক আছে, ও মোটা বেশি হইতে পারে, কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য তো আছে আমাদের একই হবে, যার কারণে ওরকম মানুষ বলবো। কথাটা বুঝলে? এমনটা তো নয় যে ভারতের মানুষের 2টো পা আছে, 2টো হাত আছে, 2টো চোখ আছে,
দুটো কান আছে, আর ইংল্যান্ডের মানুষের তিনটা পা, তিনটা হাত, এরকম তো নয়, তাই না? সবই তো একই রকমই আমাদের। এবার পৃথিবীও গ্রহ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ঠিক আছে, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলো সবগুলোই গ্রহ। কথাটা বুঝলে? পৃথিবীও গ্রহ, ওরাও গ্রহ। তাহলে ওদের আকৃতি আর পৃথিবীর আকৃতি মোটামুটি একই হওয়া উচিত। সে কোনটা বড় হতে পারে, আকারে বড় হতে পারে, কোনটা আকারে ছোট হতে পারে, কিন্তু বেসিক গঠন যেটা, বেসিক যে আকারটা, সেটা কি হওয়া উচিত? একই হওয়া উচিত কি নয়? যেমন আমি বললাম যে মানুষটার ক্ষেত্রে, যে ইংল্যান্ডের মানুষ আর ভারতের মানুষ, আমাদের হাইটের পরিবর্তন হতে পারে, কেউ মোটা হতে পারে, কেউ পাতলা হতে পারে, ঠিক আছে, গায়ের রঙের পরিবর্তন হতে পারে, কিন্তু বেসিক কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো সেই ইংল্যান্ডের মানুষটা আর আমাদের মধ্যে কি হবে? সেম হবে। কথাটা বুঝলে? এবার এখান থেকে কি হয়, যে আমরা যখন কি করব, আমরা যখন আমাদের সৌরজগতের বাকি গ্রহগুলোকে লক্ষ্য করব, ঠিক আছে, আমরা যখন বুধকে দেখবো, আমরা যখন মঙ্গলকে দেখবো, আমরা যখন বৃহস্পতিকে দেখবো, বা অন্য গ্রহগুলোকে দেখবো, তাহলে আমরা কি দেখবো, যে আমাদের বাকি গ্রহগুলোকে যখন আমরা দেখতেছি, বাকি গ্রহগুলো কিন্তু কেমন দেখতে হবে? গোলাকার হবে। কথাটা বুঝলে আমার? তাহলে যেহেতু আমাদের বাকি গ্রহগুলো গোলাকার, তার মানে এটা থেকে আমরা কি বুঝতে পারি? তাহলে পৃথিবীও যেহেতু একটা গ্রহ, তাহলে পৃথিবীও কেমন হওয়া উচিত? গোলাকার হওয়া উচিত। ক্লিয়ার? বোঝা গেল কথাটা আমার? আচ্ছা, এবার আসে আমাদের কি, এবার ওই যে একটা ঘটনা প্রথমে বলতেছিলাম, যে আমরা যতটা উপরের দিকে উঠি, ততটা আমাদের কি হয়? আমাদের দেখার পরিধিটা বৃদ্ধি পায়। যে বলছিলাম যে একতলা বাড়ির ছাদে উঠলে যতটা জায়গা আমরা দেখতে পারবো, দোতলার বাড়ির ছাদে উঠলে তার থেকে বেশি জায়গা আমরা দেখতে পারি, ঠিক আছে। তিনতলার ছাদে উঠলে তার থেকে বেশি, চারতলার ছাদে উঠলে তার থেকে বেশি। দিনাটা চারতলার উপরে ওদের কোনো বাড়ি নেই, আছে কি? আমার তো মনে হয় নেই। চারতলার উপরে বাড়ি আছে দিনাটা রে? নাই। আচ্ছা, তার থেকে বেশি বড় যদি বাড়ি হতো, 5তলা 6তলা বাড়ি হতো, তাহলে ওখানে উঠলে সম্পূর্ণ দিনাটা শহরটাকে আমরা একসঙ্গেই দেখতে পারতাম। আমরা দিনাটা শহরটাকে একবারই লক্ষ্য করতে পারতাম, দিনাটা শহরটা কতটা বিস্তৃত আছে, ঠিক আছে। তাহলে এই যে আমরা যতটা উপরের দিকে উঠতেছি, তাহলে আমাদের কি হচ্ছে? আমরা যতটা উপরের দিকে উঠতেছি, ততটা আমাদের কি হচ্ছে বলতো? ততটা আমাদের দৃষ্টি শক্তির পরিধিটা বৃদ্ধি পাচ্ছে। এটা কেন সম্ভব? এটা সম্ভব হচ্ছে, কারণটা হচ্ছে আমাদের পৃথিবী যেহেতু গোলাকার, ঠিক আছে। যে এখানে যদি আমি থাকি, যদি আমি এই উচ্চতায় থাকতাম, তাহলে আমি এইটুক জায়গা দেখতে পাইতেছি। যখন আমি এই উচ্চতায় আসব, তখন আমি এই জায়গাটাকে দেখতে পাইতেছি, ঠিক আছে। মানে এটা তোমাদের কিন্তু বোঝানোর জন্য, তুমি ভাবো না যে এত বড় পৃথিবীর অংশটাকে আমরা দেখতে পারবো। আমরা ওই হিসেবে মানে এটা ভাবো না যে আমরা এতটা অংশই দেখতে পাবো, তা তো অনেকটা দেখাচ্ছে ম্যাপের মধ্যে, না। আমরা এটাকে বোঝার ক্ষেত্রে আমরা বলতেছি যে আমরা একটা, তারপরে এখানে যদি আমি একদম উপরের দিকে উঠি, তাহলে আমি দেখো এতটা অংশ দেখতে পেয়েছি। তার মানে যতটা আমি উপরের দিকে উঠবো, ততটা আমার কি হবে? আমার দেখার পরিধিটা বৃদ্ধি পাবে। কথাটা বুঝলে? তাহলে এটা থেকেও আমাদের কি প্রমাণ হয়? এটা থেকেও আমাদের প্রমাণ হয় যে আমাদের পৃথিবী কেমন? আমাদের পৃথিবী গোলাকার, ঠিক আছে। এবার আমাদের কি হবে? এবার আমাদের হচ্ছে মেরু নক্ষত্রের অবস্থান। তাহলে মেরু নক্ষত্র দুটো আছে, একটা উত্তর গোলার্ধে আর একটা দক্ষিণ গোলার্ধে, ঠিক আছে। হলো, উত্তর গোলার্ধেরটাকে আমরা বলি ধ্রুব তারা। ধ্রুব তারার গল্প শুনছো নাকি? যে ধ্রুব তারা কি এমন একটা তারা, যে তার কি করে না? অবস্থার পরিবর্তন করে না। ও যেখানে থাকে ঠিক তার ঠিক ওই অবস্থাটাই মধ্যে অবস্থান করে, তার ঠিক অবস্থার পরিবর্তন হয় না, ঠিক আছে। ঠিক একই ভাবে দক্ষিণ গোলার্ধে আরেকটা তারা আছে, ওটাকে বলে হেডলি রকট্যান্ট। দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে যেমন ধ্রুব তারা আছে, দক্ষিণ গোলার্ধে এরকম একটা তারা আছে, যেটাকে বলি আমরা কি? হেডলি রকট্যান্ট। এবার আমরা যদি ধ্রুব তারাকে দেখি, তাহলে ধ্রুব তারাকে আমরা একমাত্র কি পাবো? একমাত্র আমরা আমাদের মেরু রেখা থেকেই আমরা মাথার উপরে দেখতে পাবো, 90 ডিগ্রিতে দেখা যায়, ঠিক আছে। যদি এটা আমাদের সুমেরু, তাহলে এখান থেকে আমরা কি করতেছি? আমাদের ধ্রুব তারা এইখানে অবস্থিত, এইখান থেকে ধ্রুব তারাকে আমরা ঠিক 90 ডিগ্রি কোণে দেখতে পাবো। এখানে যদি এটা রাখি, এটা 90 ডিগ্রি কোণ হবে, ঠিক আছে। এবার এই মেরু অঞ্চল থেকে যতটা আমরা কি হবে? নিরক্ষরেখার দিকে আসবো, এটা নিরক্ষরেখা, যতটা আমরা এই দিকে আসবো, ঠিক আছে, তাহলে এই যে মেরু নক্ষত্রের যে কৌণিক মানটা পরিবর্তন হবে, হতে হতে আমরা যখন এই নিরক্ষরেখার উপরে আসবো, তখন আর মেরু নক্ষত্রটাকে সহজে আর দেখতে পারবো না। কথাটা বুঝলে? ঠিক আছে। তাহলে
এটা কেন হচ্ছে? কারণ পৃথিবী গোলাকার। কারণ পৃথিবী যদি সমতল হইতো, যদি সমান হইতো, এরকম চ্যাপ্টা হইতো, তাহলে এখান থেকেও 90 ডিগ্রি হইতো, এই জায়গা থেকেও 90 ডিগ্রি কোণে থাকতো, এই জায়গা থেকেও কি থাকতো? 90 ডিগ্রি কোণে থাকতো। বোঝা গেল আমার কথাটা? ঠিক আছে। এবার যেহেতু পৃথিবী সমতল নয়, পৃথিবী কেমন? পৃথিবী বক্রতা যুক্ত, গোলাকার, এই যে এরকম। যার কারণে এইখানে তো 90 ডিগ্রি কোণে আমি দেখতে পাইতেছি, কিন্তু যখন আমার এই জায়গার মধ্যে আসলো, তখন আমার এখানে কোণের মানটা কি হবে? এখানে কোণের মানটা পরিবর্তন ঘটবে, এখানে কোণের মানটা পরিবর্তন ঘটবে। ঠিক একইভাবে এখানেও কোণের মানটা পরিবর্তন ঘটবে। বোঝা গেল? তাহলে এই মেরু নক্ষত্রের অবস্থান দেখেও আমরা কি করতে পারি? আমরা আমাদের পৃথিবীর গোলাকার আকৃতির ধারণা আমরা নিতে পারি। ঠিক আছে। আচ্ছা, আর সবচেয়ে যেটা ভালো প্রমাণ হয়, যেটা হচ্ছে কি, আমাদের পৃথিবী থেকে অনেকজন মহাকাশচারী কি হয়, মহাকাশে গিয়েছে। নাম শুনে থাকবে, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়াম, রাকেশ শর্মা, ইউরি গ্যাগারিন, নাম শুনছো? ঠিক আছে। ভ্যালেন্টিনা তেরেস্কোভা, ঠিক আছে, নীল আর্মস্ট্রং, এরা সবাই মহাকাশে গেছে। আমাদের পৃথিবী থেকে এরা মহাকাশে গেছে। তাহলে এরা নিশ্চয়ই মহাকাশ থেকে আমাদের পৃথিবীকে লক্ষ্য করছে। আমি যদি মহাকাশে যাই, তাহলে মহাকাশ থেকে পৃথিবীকে লক্ষ্য করতে পারবো। তাহলে ওরা মহাকাশ থেকে যখন পৃথিবীকে দেখছে, তখন এক্স্যাক্টলি ওরা কি দেখছে বলতো? পৃথিবীটা কেমন? পৃথিবীটা গোলাকার। বোঝা গেল? ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একদম সরাসরি মানুষ তার চোখ দিয়ে দেখছে। বাকি যেগুলো আমরা পড়লাম সেগুলো তো আমরা অনুমান করছিলাম, অনুমান করতেছিলাম যে হ্যাঁ, জাহাজটা আমি একসঙ্গে সম্পূর্ণটাকে দেখতে পাইতেছি না, তার মানে কি পৃথিবী গোলাকার। আমরা মেরু নক্ষত্রটাকে সব জায়গায় সমানভাবে দেখতে পাইতেছি না, তার মানে কি? আমাদের পৃথিবী গোলাকার। ঠিক আছে। বা আমরা পৃথিবীর একদিক থেকে যাত্রা করে আরেক দিকে ফিরে আসতে পারছি, তার মানে কি? পৃথিবী গোলাকার। তাহলে এগুলো কারো না কারো সাহায্য নিয়ে আমাদের দেখতে হইতেছে। এটাকে আমরা কি বলি? পরোক্ষ প্রমাণ। কিন্তু যখন আমরা মহাকাশ স্টেশন থেকে যখন আমরা পৃথিবীকে সরাসরি দেখতেছি, ঠিক আছে, পৃথিবীটা কেমন দেখতে? পৃথিবীটা হচ্ছে আমাদের একদম গোলাকার। তার মানে আমাদের আর কোনো ডাউট থাকার কথাই না। তাহলে পৃথিবী কেমন? পৃথিবী গোলাকার। তাহলে এই যে প্রমাণগুলো, তাহলে এই প্রমাণগুলো আমাদের কি করতে হবে? আমাদের পড়তে হবে। অনেকগুলো প্রমাণের কথা বলা হলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, বুঝে গেল? এরপরের দিন আমাদের বাকি যে পৃথিবীর দুটো আকার আছে না, একটা জিওড আর একটা হচ্ছে আমাদের কি, আমাদের অভিগত গোলক, সেইটা পরের দিনে ক্লাসে। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার নিয়ে এলো পড়াশোনার কমপ্লিট গাইডেন্স। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে প্রিপারেশনে কোনো ফাঁক থাকলে চলবে না। তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। কিন্তু কি এই স্টাডি ফ্লো? পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে বুঝে নেওয়া। তারপর দরকার সেই চ্যাপ্টারের সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করা। পড়া বোঝা এবং ডাউট ক্লিয়ার করার পরের পদক্ষেপ ওই চ্যাপ্টারের উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট তৈরি করা এবং সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন হলো সেটা বুঝতে এরপর তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তোমার এই সার্বিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমায় সাহায্য করতে পারে দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, যেখানে আদর্শ স্টাডি ফ্লো অনুসারে রয়েছে সব বিষয়ের সব চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিও, অফলাইন ক্লাস, যেখানে সব বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষকেরা সেই বিষয়গুলোকে বুঝিয়ে দেবেন। রয়েছে ডাউট ক্লিয়ারিং সেশন, ব্রিফ নোটস এবং প্রশ্ন উত্তর। আর এরই সঙ্গে রয়েছে প্রতি সপ্তাহে কোচিংয়ে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা এবং সেই দিনই মক টেস্টের রেজাল্ট জানতে পারা। এখানে সমস্ত ছাত্র এবং ছাত্রীদের অডিও ভিডিওর মাধ্যমে পড়ানো হয় এবং কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। সুতরাং দেরি না করে অ্যাডমিশনের জন্য অতি সত্বর যোগাযোগ করুন নিচে দেওয়া মোবাইল নাম্বারে। দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, কর্ণধার জাকির হোসেনের সাথে। মোবাইল নাম্বার 8116252788।